আপনার স্টাইলিশ পোশাক দেখি। তো এগুলো কি আপনি নিজে চুজ করেন? করি না, আমি নিজে বানাই। শাকিব খান আপনাকে কপি করেছে, আবার কেউ কেউ বলছে আপনি শাকিব খানকে কপি করেছেন, আসলে কোনটা? আমার ফ্যাশনের সাথে তার ফ্যাশনটা মিলে গেছে, দ্যাটস ইট। আপনার চোখে সবচেয়ে সুদর্শন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে তিনি। আপনার পোশাকের দাম জানতে চাই। 15 লাখ টাকা ড্রেস পরে হাজির হলেন অ্যাডলফ খান। দর্শক, আমরা রয়েছি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এখানে চলছে ঈদ সিনেমা, আর ঈদ সিনেমায় এসে আজ আমরা পেয়েছি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ অ্যাডলফ খানকে। আমরা কথা বলবো তার সাথে। ভাই কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটলো? ঈদ ভালো কেটেছে বরাবরের মতো। আমি আমার মতো করে পরিবার নিয়ে, পরিজন নিয়ে, এবং ঈদের যা যা উৎসব, যা বিনোদন, সিনেমা থেকে শুরু করে যা যা কিছু আমাদের দেশের প্রেক্ষাপট থেকে আমি সবগুলোই উপভোগ করেছি। আজকে কোন সিনেমাটা দেখতে এসেছেন? আমি আজকে দেখতে এসেছি মালিকের প্রিমিয়ার ছিল, সো মালিকের ইনভিটেশনে এসেছিলাম, মালিক ছবিটা দেখলাম। মিম আর আরিফিন শুভ লম্বা সময় পর জুটি বেঁধেছে, কেমন লাগলো তাদের কেমিস্ট্রি? ডেফিনেটলি দিস কেমিস্ট্রি অলওয়েজ গুড। তার আগেই পরীক্ষিত জুটি, সো এই পরীক্ষিত জুটিটা আবারও প্রমাণ করলো তারা তাদের জায়গা থেকে বেস্ট এফোর্ট দিয়েছে। আমার কাছে নতুনত্ব লেগেছে। আরিফিন শুভ কিন্তু সম্প্রতি বলিউড থেকে কাজ করে এসেছে, তো তার মানে হাঁটা চলা স্টাইল এসব দেখে কি মনে হয়েছে কিনা যে আমাদের বাংলাদেশও নায়কদের মধ্যে বলিউডের সেই ভাইবটা এসেছে? হ্যাঁ, না সেটা এসছে কিছুটা, তবে আমার কাছে মনে হয় যে আমাদের দেশীয় নায়ক দেশীয় স্টাইলে থাকলে ওটা বোধহয় বেশি সুন্দর। বলিউডের যেটাই আমরা করি না কেন তার ইন্সপিরেশনটা নেওয়া যায়, কিন্তু দেশীয় স্বকীয়তা, দেশীয় শিল্প, দেশীয় অভিনয়, দেশীয় নায়কের মারামারি কাটাকাটি, প্রেম, রোমান্স, এগুলো দেখতে আমার বেশি ভালো লাগে। এবারে ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো মোটামুটি আলোচনায় রয়েছে, রকস্টার রয়েছে, এগুলো দেখার পরিকল্পনা রয়েছে কিনা? আমি রকস্টার দেখেছি। রকস্টার আমার কাছে ভীষণ অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। শাকিব খানকে কি ভিন্ন লুকে দেখতে পেয়েছেন কিনা? ভিন্ন বলতে কি, সাকিব খানকে এত সুন্দর ট্রান্সফরমেশনে, এত চমৎকার ক্যারেক্টারে, এত সুন্দর লুকে, এত ফ্যাশনেবল বা এত চমৎকার অভিনয় সমৃদ্ধ আমি ইতিপূর্বে দেখি নাই। মিথিলের এন্ট্রিটা কেমন ছিল? জোস ছিল, মজা লাগছে, যথেষ্ট ভালো লাগছে। সাবিলা নূর? তবে ওর মিথিলার দৈর্ঘ্য আরেকটু থাকতে পারতো, ওর একটা গান থাকতে পারতো, এই জায়গাগুলোকে একটু মিস করেছি। স্ক্রিন টাইমটা কম ছিল। ওর প্রেজেন্সটা একটু বেশি থাকাটা খুব জরুরি ছিল। আচ্ছা, এখন আমরা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে দেখি, আপনার স্টাইলিশ পোশাক দেখি। তো এগুলো কি আপনি নিজে চুজ করেন? করি না, আমি নিজে বানাই, মানে আমার ডিজাইন, আমি আমার ডিজাইনকে প্রেজেন্ট করি, আমার ডিজাইনকেই আমি যত কিছু করি এবং আমার ডিজাইনকে নিয়েই আমি মুভ করার চেষ্টা করি এবং সবসময় নিজেকে ওইভাবে করেই দেখি আসলে। সম্প্রতি একটা জিনিস ফেসবুকে স্ক্রল হচ্ছিল বা আমাদের টাইমলাইনে আসছিল যে আপনার সাথে শাকিব খানের ড্রেসের একটা ম্যাচিং বা একরকম লাগছিল। তো কেউ কেউ বলছিল যে শাকিব খান আপনাকে কপি করেছে, আবার কেউ কেউ বলছে আপনি শাকিব খানকে কপি করেছেন, আসলে কোনটা? আসলে আমি দেখেছি সে একটা রিলস দেওয়ার পরে এরপর সেই ভিডিওর নিচে সবাই অ্যাডলফ খান লিখেছে, ম্যাক্সিমাম কমেন্টসই ছিল অ্যাডলফ খান। সো ব্যাপারটা অবশ্যই আমার জন্য আনন্দের, যেহেতু সে আমার প্রিয় নায়ক। তবে আমাকে সে কপি করেছে এটা আমি কখনোই বোকার মতো বলবো না। আমি যে ফ্যাশনটা করি এটা বর্তমান সময় ট্রেন্ডকে ফলো করি, সো ট্রেন্ড ফলো যারা করে বাকিরা ওই ট্রেন্ড ওয়াইজই যায়। সো আমাদের নায়কও সেই ট্রেন্ডকে ফলো করেই সে ফ্যাশনটা করেছে, তাই আমার ফ্যাশনের সাথে তার ফ্যাশনটা মিলে গেছে, দ্যাটস ইট। এখন আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে প্রায় আপনাকে দেখি যে ভাইরাল হতে, আপনার রিল ভাইরাল, আপনার ড্রেস আপ নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু আপনার ক্যারিয়ারের শুরুটা কিন্তু আসলে এখন না, একটা লম্বা জার্নি রয়েছে, এটা আসলে অনেকেরই অজানা। একটু শর্টে জানতে চাচ্ছিলাম যে আপনার শুরুটা কীভাবে হলো? আমার শুরুটা ছিল, আমি অ্যাজ এ মডেল স্টার্ট করেছিলাম, অ্যাজ এ মডেল কাজ করতাম, দেন কোরিওগ্রাফার, ডিজাইনার হিসেবে, গ্রুমার হিসেবে অনেক বছর কাজ করেছি। রিসেন্টলি এসে ক্যারিয়ার শেপ চেঞ্জ হয়ে গেছে এবং জনগণ আমাকে ক্যামেরার পেছন থেকে ক্যামেরার সামনে টেনে নিয়ে এসছে এবং এখন আমি ফ্রন্ট ফেসে কাজ করছি, অভিনয় করছি, প্রমোশন করছি, স্টেজ পারফর্ম করছি, মানে একটা নায়ক নায়িকারা যা যা করে তাই তাই করছি। ভাগ্য এবং আমার জনগণ অডিয়েন্স আমাকে ক্যামেরার পেছনে আর থাকতে দেয়নি, তারা আমাকে ক্যামেরার সামনেই ফ্রন্ট ফেসেই পছন্দ করছে। ক্যামেরার সামনে যারা কাজ করে তাদেরকে নিয়ে যেমন আলোচনা হয়, সমালোচনাও কিন্তু রয়েছে, মোটামুটি সবারই রয়েছে। তো এই সমালোচনাগুলো আসলে কিভাবে দেখেন যখন কমেন্টে আসে মানুষ নেগেটিভ কথাবার্তা বলে? সবারই বলে। হ্যাঁ, সবারই বলে। সো এটা আসলে একটা পার্ট, কোনো শিল্পী, কোনো আর্টিস্টেরই সব কিছু, মানে প্রত্যেকটা কমেন্টস বা মতামতই 100% পজিটিভ হবে না। দুই দল থাকবে, দুই পক্ষ থাকবে, সেটা যে কোনো আর্টিস্টের জন্যই হোক। সো আমারও তেমনি আছে, আমি যদি পজিটিভটাকে খুব সহজভাবে সুন্দরভাবে নিতে পারি, আমি ডেফিনেটলি নেগেটিভটাকেও সহজভাবেই নেই। ওটাকে নিয়ে এখন আর আমি বদার্ড হই না এবং ওটা নিয়ে আমি মন খারাপও হয় না। আগে হতো, আমি এখন এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি, কমেন্টস আমি পড়ি না।
আগে আপনি ক্যামেরার পেছনের একটা লাইফ অতিক্রম করে এসেছেন, এখন সবসময় ক্যামেরার সামনে দেখি। তো এই দুই ক্যারিয়ারের মধ্যে আসলে পার্থক্যটা কি? কোনটাতে বেশি কমফোর্ট ফিল করতেন? এখন যেমন আপনাকে ক্যামেরা ফেস করতে হয়, মানুষের কমেন্ট ফেস করতে হয়, আগে হয়তোবা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতো না, এগুলো ফেস করতে হতো না। তো কোনটা আসলে মোর কমফোর্টেবল? সেটা ছিল একটা একরকম ডিরেক্টর মানে কোরিওগ্রাফার, ডিরেক্টর, এই ব্যাপারগুলো হচ্ছে হলো ক্যাপ্টেন অফ দ্য শিপ। ওটা অন্যরকম একটা সম্মানের এবং অন্যরকম একটা দায়িত্বের জায়গা। সেটাও ভালো লেগেছে, সেটাও অনেক বছর এনজয় করেছি, এখনও করছি, করব। আর হঠাৎ করে সামনে এসে পড়াতে বা এই যে সামনে থেকে যে কাজগুলো করছি, সোশ্যাল মিডিয়া বলেন, মেইন স্ট্রিম মিডিয়া বলেন, কিংবা এই যে নানান অঙ্গনে যেভাবে করে কাজ করছি, র্যাম্পে হাঁটছি, স্টেজে নাচছি, অভিনয় করছি, ব্র্যান্ড প্রমোশন করছি, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করছি, আরও অনেক 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 অ্যাক্টিভিটিস। তো এই যে এতে করে আমার একটা বিশাল ভক্তকুল তৈরি হয়েছে। আমার অডিয়েন্স আমাকে খুব চমৎকারভাবে অ্যাকসেপ্ট করেছে। আমার ভক্তকুল আমাকে ওইভাবেই এখন আমার ফ্যাশন দেখতে তারা অপেক্ষা করে, মুখিয়ে থাকে। আজকে একটা অনুষ্ঠান হলে যখন শোনে যে এখানে অ্যাডলফ খান আসবে, মানে সত্যি বলতে যেটা ওয়েট করে যে আজকে অ্যাডলফ খান কী পরবে, তার লুকটা কেমন হবে। সো এগুলো আমার অ্যাচিভমেন্ট, আমার কাছে ভালো লাগে। আমি আমার অডিয়েন্সের সাথে ভীষণ অনেস্ট এবং আমি অডিয়েন্সের সাথে প্রতিনিয়তই আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে আসছি। আপনি একাধারে এত কিছু করছেন যে আপনার নামের সামনে কোন পদবি আসলে বসাবো আমরা কনফিউজড হয়ে যাই। আপনি আসলে নিজেকে কোন পরিচয় দিতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ? অ্যাডলফ খান। সো আমি এখন আসলে আমি যেহেতু ফ্যাশন সেক্টরের মানুষ, ফিল্ম এবং ফ্যাশন নিয়ে কাজ আমার, সো আমাকে ফ্যাশনের একজন আইকন কিংবা একটা ফ্যাশন সেগমেন্টেই আমাকে ফেলা যায়। আমি আসলে অন্য কোনো টাইটেল পছন্দ করছি না। আমি চাচ্ছি না যে আমাকে কেউ নায়ক বলুক, আমাকে কেউ গায়ক বলুক বা অন্য কিছু বলুক। তবে আমার কোরিওগ্রাফি, ডিজাইনিং এটা থেকে যাবে, যেহেতু আমার গোড়াটা আমার কোরিওগ্রাফি। আমি কোরিওগ্রাফার, বাংলাদেশের একজন ফ্যাশন ডিরেক্টর, ওটা আমার থেকে যাবে। তবে বর্তমান যে আমার বিভিন্নভাবে আমাকে দর্শক দেখছে বা পাচ্ছে, সেটা আমি উপভোগ করছি। আমি আমার বর্তমানে ক্যারিয়ার শেপটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই এবং অনেক সুন্দর সুন্দর কাজ করতে চাই। আমি ইনশাল্লাহ এই বড় পর্দা থেকে ছোট পর্দা এবং বিভিন্ন অঙ্গনে বিভিন্ন প্রেক্ষাপটে আপনাদেরকে বারবার চমক দেব। যেমন বলেন আপনি চান না কিন্তু কেউ আপনাকে নায়ক বলুক, কিন্তু এরপরেও আসলে মানুষ তুলনা করে। যেমন আপনাকে শাকিব খানের সাথে তুলনা করে, স্টাইল, লুক সব কিছু নিয়ে। তো যখনই তুলনাটা আসলে করে ফেলে তখন আসলে কেমন লাগে? ওটা তুলনা অনেকের সাথে করতেই পারে, তুলনা আসবে, তুলনা করবে, মানুষের কাজই তুলনা করা। কিন্তু আমি ওগুলো এনজয় করি না, কারণ তারা তাদের মতো। নায়ক তো নায়কই, সুপারস্টার, মেগাস্টার তো তার মতোই। এখানে তুলনা করাটা একদম, যদি বলি যে হ্যাঁ তুলনা করছে বা আমার সাথে তার তুলনা হোক, এটা একেবারেই খুব বাজে কথা একটা। আমি এই ধরনের তুলনাতে যাব না। আমি অ্যাডলফ খান, আমি আমার মতো, আমার একটা স্বকীয়তা আছে, নিজস্বতা আছে। আমি স্বমহিমায় আলোকিত। আমি আমার নিজের কাজ দিয়ে বারবার পরীক্ষিত এবং পরীক্ষা দিয়ে যাচ্ছি। আমার এটা মৃত্যু পর্যন্ত আমি হয়তো বা আপনাদেরকে পরীক্ষা দিয়ে যাব। আমি আমার সাথেই আমাকে তুলনা করতে পছন্দ করি, আমার আগের কাজটার সাথে আমার আজকের কাজ, আমার আগের লুকটার সাথে আজকের লুক, আমি সেটা নিয়েই থাকতে এবং স্বচ্ছন্দ বোধ করি। নিজেকে ছাড়িয়ে যেতে চান? নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। ঈদে তো দুটো সিনেমা দেখে ফেলেছেন অলরেডি। কি মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের সিনেমা কি এগিয়ে যাচ্ছে, বা আমরা কি এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছি ফিল্ম ইন্ডাস্ট্রির দিক দিয়ে? ডেফিনেটলি বাংলাদেশের ফিল্ম এখন অনেক বেশি ডেভেলপড এবং অনেক বেশি চমৎকারভাবে রান করছে এবং এত সুন্দরভাবে ট্রান্সফর্ম হয়েছে এবং এত সুন্দরভাবে এখন ছবিগুলোকে দর্শকের সামনে আনছে। সত্যি আমি খুবই খুশি, এবং যে আমাদের ইন্ডাস্ট্রির ডিরেক্টররা, এত ব্রিলিয়েন্ট ডিরেক্টররা এসছে, যারা আসলে বর্তমান জেনারেশনটাকে মাথায় রেখেই ছবি বানাচ্ছে এবং প্রত্যেকটা ছবি খুবই তুখর এবং প্রত্যেকটা ছবির মধ্যে কিছু না কিছু ব্যাপার থাকে যেটা আসলে দর্শক চায় আসলে বেসিক্যালি। সো আমি সেই জায়গা থেকে বলবো যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র এই যে ধারাবাহিকতাটা, ধারাটা অব্যাহত থাকুক, আরও এগিয়ে যাক, আরও সামনে যে ছবিগুলো আসবে এগুলোকেও ছাড়িয়ে যাক। ভালোর তো আসলে কোনো শেষ নেই। দ্যাটস ইট। দেশে বিদেশে সবাই আপনাকে বলে সুদর্শন পুরুষ। আপনি সুদর্শন পুরুষ খ্যাত একজন মানুষ। আপনার চোখে সবচেয়ে সুদর্শন কে? আমার চোখে সবচেয়ে সুদর্শন, আমাদের আসলে পৃথিবীতে আমাদের মুসলিমদের জন্য সবচেয়ে সুদর্শন বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কাছে তিনি আমার সুদর্শন, আমার বাবা ছিলেন ডেফিনেটলি। আর বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে, বিজনেসম্যান থেকে শুরু করে, অ্যাক্টর, সিঙ্গার, অনেকেই আছে যারা খুবই সুদর্শন। আমি একটা নাম বলতে পারবো না আসলে বেসিক্যালি। আপনার প্রিয়তমার চোখে আপনি কতটা সুদর্শন? আমি তার চোখে সুদর্শন বলেই আমি তার প্রিয়তম এবং সে আমার প্রিয়তমা। সে আপনাকে কীভাবে কমপ্লিমেন্ট দেয়?
সবসময় ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলে, প্রত্যেকটা ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করে, উৎসাহ দেয়, ভালো জিনিসে সে প্রচণ্ড খুশি হয়। তোমার উদ্দেশ্যে কিছু বলুন, তার কোনো ভালো দিক। ভালো আছে, ভালো মানুষ সবসময় ভালোবাসায় ভালো থাকুক এবং আমাকে ভালো রাখুক, সেই জায়গা থেকে এই জায়গাটায় কাজ করি এবং কাজ করতে চাই। যদি ভাগ্যে থাকে আমিও আপনাদেরকে বাংলা সিনেমার চলচ্চিত্র আমি আপনাদেরকে উপহার দেব। সো এই চলচ্চিত্রের সাথে থাকুন। উপহার বলতে কি অভিনয় করবেন নাকি নিজে প্রডিউস? আমি আপাতত অভিনয় করছি, অলরেডি চুক্তিবদ্ধ। সো আমি দেখতে চাই, আসলে এক্সপ্লোর করতে চাই নিজেকে, দ্যাটস ইট। দর্শকদের একটা কমেন্ট আমরা সবসময় দেখি, তারা যেটা জানতে চায় যে আপনি যা পরেন, আপনার পোশাকের দাম জানতে চায়, যে ভাইয়ার ড্রেসটার দাম কত বা ব্যাগের দাম কত। আজকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা, আমি যেটা বলবো যে এটা কোনো শিল্পী বা কোনো মানুষেরই এটা বুদ্ধিমানের একটা উত্তর হতে পারে না দামটা বলার। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করেন, আমি শুনি, আমি এড়িয়ে যাই। আপনারাই নিজেরাই দেখি যে অনেকেই দেখি যে কোটি টাকার গাড়ি থেকে নামলেন অ্যাডলফ খান, 15 লাখ টাকার ড্রেস পরে হাজির হলেন অ্যাডলফ খান। আসলে কি 15 লাখ টাকা দাম আপনার ড্রেস? কখনোই না, কোনো দিনও আমি বলি নাই। তারা এই ক্যাপশনগুলো লিখে, আমি বেশ মজা পাই। আমি নিজেও যখন একটা ড্রেস পরি বা জুয়েলারি পরি বা একটা আংটি পরলাম, পরার পর আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাই, এই যে আজকে লিখবে 15 লাখ টাকার আংটি পরে অ্যাডলফ খান হাজির হলেন, এত টাকার গাড়ি করে অ্যাডলফ খান হাজির হলেন, এত টাকার প্লেনে করে হাজির হলেন। সো আমি দেখার আগেই বলে ফেলি। তো একটা জামা জুতা কেনার পরেই আমি আমার ফ্রেন্ডদের বা আমার কাছে মানুষদেরকে বলি এটার দাম কত বসাতে পারে। তো তারা বসিয়ে দেয়, কোনো কারণ ছাড়া, বিজ্ঞাপন ছাড়াই যদি কেউ আবার প্রত্যেকটা জিনিসের দাম বসিয়ে দেয়, এটা নিয়ে যদি চর্চা হতে থাকে, আমার জন্য তো মন্দ না, আমি তো কোথাও বলি না। কম দামি জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মনে হয় যে সাংবাদিক এটা কেন বসায়? আমি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ পড়ি, কিন্তু তাই মানে এই না যে একটা ড্রেস আমি 15 লাখ টাকা দিয়ে পরে একটা অনুষ্ঠানে। এই প্রেক্ষাপটটা তো আমাদের দেশের জন্য না বেসিক্যালি। আর এত বিলাসিতা আমি পছন্দও করি না। আমার যেটুকু আমার বাজেটের মধ্যে বা আমার রেঞ্জের মধ্যে, আমার সাধ্যের মধ্যে যেটুকুতে আমি সুন্দর, আমি পরিপাটি এবং পারফেক্ট, আমি সেটুকুই ক্যারি করি, দ্যাটস ইট। কি মনে হয় কেন তারা এই দামটা বাড়িয়ে বসায়? আমার কাছে মনে হয় ওই যে দামটা, অঙ্কটা লিখে দিলে কন্ট্রোভার্সি হবে, একদল মানুষ খুব অবাক হবে, আরেকদল মানুষ গালিগালাজ করবে। হ্যাঁ, কোনো দিন পরে নাই, এটা হইতেই পারে না। এই 15 লাখ টাকার ড্রেস এটা নিউ মার্কেট থেকে কিনছে, চাঁদনি চক থেকে কিনছে, গাউসিয়া থেকে কিনছে। এই জিনিসগুলো বলার জন্যই ওরা ওই কমেন্টস, ওই ক্যাপশনগুলো ইউজ করে। আমি এগুলো তো অভ্যস্ত হয়ে গেছি, আজকে থেকে না, এটা 1.5-2 বছর ধরে আমার সাথে চলছে আর কি বেসিক্যালি। কতদিন ক্যারি করতে হবে আই ডোন্ট নো, দ্যাটস ইট। ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের বাংলা সিনেমা আরও এগিয়ে যাক। হ্যাঁ, অনেক অনেক শুভকামনা সকল নির্মাতাদের উদ্দেশ্যে, সকল নায়ক নায়িকাদের উদ্দেশ্যে যারা মুভি নিয়ে কাজ করে। ভীষণ টানে আমাকে বাংলা চলচ্চিত্রের, আমি ভীষণ ফ্যান এবং বাংলা চলচ্চিত্র আমার ভিতরে লালন করি। সেই জায়গা থেকে এই জায়গাটায় কাজ করি এবং কাজ করতে চাই। যদি ভাগ্যে থাকে আমিও আপনাদেরকে বাংলা সিনেমার চলচ্চিত্র আমি আপনাদেরকে উপহার দেব। সো এই চলচ্চিত্রের সাথে থাকুন। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ ডেইলি সানকে।